শুভ সন্ধ্যা friends, hoping I am audible and visible. Hoping I am audible and visible. আমি আজকে তিনটে পার্টে ফেসবুক করব। চেষ্টা করব কোনোটাকেই আধ ঘন্টার বেশি না করতে। তিনটে পার্টের একটা পার্ট হচ্ছে, প্রথম পার্টটা তথাকথিত মৃত্যুর ডেট ভগবানজির ফৈজাবাদে 16 সেপ্টেম্বর, যেটা আজকে, এটা নিয়ে একটু কথা বলবো। আই উইল ট্রাই টু কনফাইন উইদিন হাফ অ্যান আওয়ার। তারপর আরেকটা এপিসোড করবো উইথ এ গ্যাপ অফ জাস্ট ফিউ মিনিটস, নেপাল, হাউ নেপালের কালচার অ্যান্ড ডেমোগ্রাফি চেঞ্জের চেষ্টা হয়েছে, নেপালকে তার কালচার থেকে বিচ্যুত করে ধ্বংস করার চেষ্টা হয়েছে, এটা নিয়ে একটু বলবো। তারপরে চ্যাপ্টারটা বলবো কি করে প্রো ইসলামিস্ট ফোর্সরা ভারতবর্ষকে সুদীর্ঘকাল রুল করে গেছে, একদম ব্রিটিশ যুগ থেকে। হাউ দ্য ব্রিটিশ অ্যাপিজড ইসলাম and used political Islam and Islamic extremist forces. Then how Congress used it, how all secular parties are using this, and even communists are using this to destroy India, to destabilize India. এটা থার্ড পার্টে করব। ওরা চেষ্টা ছোট করে করার জন্যে। আমি আশা করছি someone is listening. আমি শুরু করছি এবার, দেখি if someone is listening or not. আমি শুরু করি। Am I audible? Sure, am I audible? Am I audible? How can I see I am audible or not? How can I see I am audible or not? আমি একটু দেখে নিচ্ছি। Let me continue. Is net weak, Konkona? Good evening. Am I audible and visible? আমি শুরু করছি। দেখছি আমি আমি আজকে ডেস্কটপে যেতে পেরেছি, দেখি হ্যান্ডসেটে আমি ভিজিবল কিনা। এখন আমার ডেস্কটপে কেন আসেনি জানি না, মেবি ডিলেড ট্রান্সমিশন। এনিওয়ে, আমি শুরু করছি। আমি আজকে অডিবল অ্যান্ড ভিজিবল, ওকে। আমি আজকেই এক ভাইয়ের পোস্ট পেলাম যে আজকেই, আমি ভুলে যাচ্ছিলাম, 16 সেপ্টেম্বর আজকেই। অডিও ইজ লো, নো অচিন্ত, প্লিজ ইউজ your earphone, please use your earphone, audible and visible, please earphone, কারণ আমি in the middle I cannot manipulate to upgrade the sound, please use the earphone. আমি দেখছি আমার হ্যান্ডসেটে সাউন্ডটা আসছে কিনা। Sure, audio is low. Anyway, আমি দেখছি, কিন্তু চট করে এটাকে আমি দেখছি এই এপিসোডটা হয়ে যাক, পরে দেখব কিছু হয়েছে কিনা গন্ডগোল। আমি ফৈজাবাদের রামভবনে ভগবানজির 83 to 85 ছিলেন।
এটা অন এভিডেন্স জাস্টিস মুখার্জি কমিশনে এস্টাবলিশড। ভগবানজি কে ছিলেন আমি এই ডিসকাশনে আগে বহুবার করেছি, আমার বইয়ে লিখেছি, এটা নিয়ে আর আমি আজকে সময় নষ্ট করব না। ভগবানজি এখানে ছিলেন 83 to 85 সেপ্টেম্বর। এবার পপুলার যেটা স্টোরি যেটাকে তৈরি করা হয়েছে যে 16 সেপ্টেম্বর ভগবানজি ডায়েড ইন ফৈজাবাদ ইন দিস রামভবন। এ নিয়ে অনেক অনেক কেউ বলেছে না উনি ওখান থেকে বেরিয়ে গেছিলেন, ওখানে একটা ডামি ডেড বডি আনা হয়েছিল, সেটাকে দেখানো হয়েছে। কেউ বলছে উনি মারা গেছেন ওখানেই। আবার এ নিয়ে অনেক কথা আছে। কিছু মানুষ আছে যারা জাস্টিস মুখার্জি কমিশনের কাছে যে বক্তব্য রেখেছিল পরবর্তীকালে ফর মিডিয়া টিআরপি তারা অন্য সুরে কথা বলেছেন। যারা বলেছিলেন এক সময় যে ওখান থেকে উনি চলে গেছেন, তারাই পরবর্তীকালে আবার বলেছেন মিডিয়ার কাছে যে না, উনি ওখানে মারা গেছেন। আবার রিসেন্টলিও অনেকের অনেক ভিডিও দেখছি, তারা নাকি ভগবানজি মহাকালকে দেখে এসছে কোথায়, জ্ঞানগঞ্জে। এগুলো নিয়ে কোনো মন্তব্য করব না। তো একটা জিনিস বলি, জ্ঞানগঞ্জে ওনাকে দেখে এসছেন, আর ওনার শত্রুরা যাদের হাতে একদম হাইয়েস্ট কোয়ালিটি সায়েন্টিফিক গ্যাজেটসগুলো আছে, ওয়েপন্সগুলো আছে, লেজার ওয়েপন্স, মিসাইলস, অল আইডেন্টিফাইং ট্রেসিং ওয়েপন্স, একটা লোককে আইডেন্টিফাই করা, খুঁজে বের করার, অল মডার্ন গ্যাজেটস আর দেয়ার। উনি দেখে আসছেন আর সোশ্যাল মিডিয়াতে বক্তব্য রাখছেন, খুব অবাক লাগে। ভগবানজি নিজে বলছেন আমি সবসময় আমার সঙ্গে এক্সট্রা ডোজে আমি পটাশিয়াম সায়ানাইড রাখি, ওরা আমাকে কখনো জ্যান্ত পাবে না। কেন প্রিকশন? এবং যার 1941-এ চলে যাওয়াটা ইন্ডিয়া থেকে ফ্রম এলগিন রোড ভায়া আফগানিস্তান, মস্কো টু ইউরোপ, এখনো রহস্যাবৃত। এখনো অনেকেই মুখ খোলেনি, তাদের ডকুমেন্টস এখনো কি জন্যে। তার ইউরোপ থেকে আবার এশিয়াতে চলে আসা, সেটাও এখনো পুরোটা ডিসক্লোজড হয়নি কিভাবে এসছিলেন। 45-এর অগাস্টে তিনি কিভাবে বেরিয়ে গেছেন সাউথ ইস্ট এশিয়া থেকে, আউট অফ দি ক্লাচেস অফ দ্য অ্যাংলো আমেরিকান ফোর্সেস, এটাও রহস্যাপিত। কিন্তু অদ্ভুত লাগে যখন কেউ সোশ্যাল মিডিয়াতে বলে তারা সেই মানুষটাকে দেখে এসছে জ্ঞানগঞ্জে, তখন খুব বিস্মিত হতে হয়। কি দরকার ছিল ভগবানজির নেতাজি সুভাষচন্দ্র, তারপর নেতাজি, তারপর ভগবানজি মহাকাল পর্যায়ে এত সিকিউরিটি মেনটেন করা, কি প্রয়োজন ছিল? ইজ ইজ স্টুপিড টু অ্যাসেস দ্য মাইট অফ হিজ এনিমিজ। এবার আসছি আমি একদম সহজ ওই জায়গাটাতে। আমি ডাইরেক্টলি অনেক এভিডেন্স আছে এই ভগবানজির সম্বন্ধে, বিশেষ করে জেমস এর কাছে। জেমস এর কাছে যে এভিডেন্সগুলো বিভিন্ন লোক ভগবানজি বলেছেন, তার কিছু আমি আমার নেতাজি থেকে ভগবানজি বইয়ে বাংলা তর্জমা করে দিয়েছি। আমি তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ ডেফিনেটলি এই যে রামভবন, তার যে মালিক গুরু বসন্ত সিং, জাস্টিস মুখার্জি কমিশনে তার উইটনেস নাম্বার 39, তখন তার বয়স 66 ইয়ার্স, সাক্ষ্যদান করেছেন 14ই অগাস্ট 2001। আমরা সেই সাক্ষ্য আমরা ক্রস এক্সামিন করেছি। হ্যাঁ, এই জায়গাতে তিনি কি বলেছেন এটা ভীষণ গুরুত্বপূর্ণ, ডেফিনেটলি টেকনিক্যালি, লিগেলি অ্যান্ড ফ্রম মেটেরিয়াল পয়েন্ট। Achinto, are you hearing with earphone? Is it audible now? If not audible for the next chapter, I have to rearrange the sound or go for in another set
ওকে, এবার আমি এখানে অনেকগুলো কথা আছে, এখানে নিজে তিনি কি বলছেন। এই সকল মৃত্যুর দিনেও তো উনি ছিলেন রামভবনে, তো উনি তো ছিলেন বাড়িতে, চাকরির ক্ষেত্র থেকে উনি ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি উনি দাবি করছেন আমি সেদিন ছিলাম। অনেক কথা আছে, সবটা পড়ার সময় নেই। উনি বলছেন ডিসকাশনগুলো ভেরি ইম্পর্টেন্ট, এই ডিসকাশনগুলো থেকে এই ভগবানজির আইডেন্টিটি কিছুটা ডিসক্লোজড হবে। একটা জায়গায় কথোপকথনের সময় লিসনিং, ইয়েস ইয়েস প্লিজ প্লিজ লিসেন উইথ সাম ডিফিকাল্টি উইথ ইয়ারফোন। হ্যাঁ, উনি বলছেন আমি 84-এ বেনারসে আমার চাকরি ক্ষেত্র থেকে ফিরে এসেছি, আমি দেখা করতে গিয়েছি। দেখা তো সবসময় পর্দার এপাশ ওপাশ, পর্দা মুখ তো কখনো কেউ দেখতে পাবে না। আমি জিজ্ঞাসা করলাম যে আপনি এত বাড়ি আছে অযোধ্যা ফৈজাবাদে, আপনি আমাদের বাড়িকে চয়েস করলেন কেন? তার উত্তরে যেটা ভগবানজি বলেছেন আমি অবাক হয়ে গিয়েছি, সেটা কি, যে তুমি জানো তোমার বাবা সিটি ম্যাজিস্ট্রেট ছিলেন 1949-এ, সে সময় একটা ঘটনা ঘটেছিল, ঘটনা ন্যারেট করলেন ভগবানজি। পর্দার এপাশ থেকে গুরু বসন্ত সিং শুনলেন। উনি বলে আমি তাজ্জব হয়ে গেলাম। 1949-এ এই ফয়জাবাদ অযোধ্যা রিজিয়নে উনি ছিলেন সিটি ম্যাজিস্ট্রেট। সেই সময় অযোধ্যার এই ডিসপুটেড ল্যান্ডে রামলালার আবির্ভাব ঘটেছিল। এইটা ঘটার পরে উনি সেখানে অ্যাজ ম্যাজিস্ট্রেট পূজা অ্যারেঞ্জ করে, রেগুলার পূজার আদেশ দিয়ে, ওখানে 144 জারি করে হি রিজাইন্ড, অ্যান্ড দ্যাট স্টার্টেড দ্য একদম, দ্যাট ইজ দ্য সিড অফ দ্য নিউ মুভমেন্ট অফ রাম জন্মভূমি। এই কথাটা মনে করিয়ে দিলেন, কত ইম্পর্ট্যান্ট। আমি বহুবার বলেছি রাম জন্মভূমি মুভমেন্ট হচ্ছে ভারতবর্ষের নতুন লিবারেশন মুভমেন্ট, কালচারাল লিবারেশন মুভমেন্ট, মুভমেন্ট ফর দ্য decolonization of our mindset, our cultural revivalism, ভারতবর্ষের জাতিসত্তার যে সভ্যতার যে সত্তা, হিস্ট্রি হেরিটেজের রিভাইভ্যালিজম, নতুন উত্থান শুরু হলো। ভারতবর্ষের অতীত ইতিহাসকে নতুন করে লিখবার শক্তি সঞ্চয় হলো। এবার আসছি, আমি সোজাসুজি মৃত্যুর দিনে আসছি। এবার একটা জিনিস বলে রাখি, এই ফৈজাবাদ চ্যাপ্টারের যিনি মূল ভগবানজির সহযোগী কারিগর, তিনি কিন্তু রামভবনের কেউ নন, তিনি এই যে মালিক নন, মালিকের ওই ঘরে ঢুকবার অধিকার ছিল না। ম্যাক্সিমাম উইথ পারমিশন ঢুকতে পারতেন এবং পর্দার এপাশ থেকেই কথা বলতে হতো, তার বেশি কিচ্ছু নয়। মূল কারিগর ওখানকার সিভিল সার্জন ডক্টর মিশ্র, ডক্টর আর পি মিশ্র, মূল কারিগর। এবং এই আর পি মিশ্রই রটিয়ে দিয়েছিলেন যে ভগবানজি খুব অসুস্থ, কিন্তু কাউকে ঘরে ঢুকতে দেননি, কাউকে ঘরে ঢুকতে দেননি। এবং ডক্টর আর পি মিশ্রর স্ত্রী এসে গেছিলেন এবং তিনি দরজার সামনে দাঁড়িয়েছিলেন। তারপরে ডক্টর আর পি মিশ্র নিজেই মৃত্যুর খবরটা ঘোষণা করলেন, কিন্তু কাউকেই ঘরে ঢুকতে দেওয়া হয়নি। এবং গেটটা আটকে ছিলেন ডক্টর আর পি মিশ্রের স্ত্রী। এই হচ্ছে রহস্যের একদম সেন্টারে। এবার তারপরে তো সেই ঘটনা, 24 ঘন্টা বডি রাখা হয়েছিল কিন্তু কাউকে মুখ দেখতে দেওয়া হয়নি। এবং অ্যাপারেন্টলি একটা স্টোরি রটনা করা হয়েছিল যে কলকাতায় খবর দেওয়া হয়েছে তারা আসার পরে ক্রিমেশন হবে। সেটাও একটা একটা মেকানিজম, সমস্ত কিছুকে কনফিউজ করার জন্য। তারপরে মৃতদেহ
মাত্র 13 জন লোক নিয়ে ওই গুপ্তার ঘাটে আর্মি ক্যান্টনমেন্টের, আর্মি একদম ফৈজাবাদ আর্মি ক্যান্টনমেন্ট লাগোয়া সরস্বতী নদীর কূলে এই সেই ডেড বডিটা পোড়ানো হয়। অ্যান্ড দ্যাট প্লেস হ্যাজ নেভার বিন ইউজড ফর এনি ক্রিমেশন, এবং এটা হচ্ছে প্রপার্টি অফ দ্য আর্মি। এইখানে একটা হিউম্যান বডি পোড়ানো হচ্ছে, it cannot be without the permission of the army, must be there some consent, and ডেথ হলো ডেড বডির কোনো রকম ডেথের কোনো রকম ডেথ সার্টিফিকেট নেই, এবং এই যে ক্রিমেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে ক্রিমেশন পারমিট, তারও কোনো অ্যাপ্লিকেশন নেই। জাস্ট ডেড বডিটা নিয়ে পুড়িয়ে দেওয়া হলো, কাউকে মুখ দেখতে দেওয়া হলো না। কেউ কেউ দাবি করছে যে যাওয়ার সময় কাপড়টা সরে গেছিল, তারা মুখটা দেখেছে, কি বলছে, মুখটা ভীষণ বিকৃত, বডিতে পচন ধরে গেছে। কিন্তু অনেক অনেক কথা আছে এইগুলো। এটা হচ্ছে একদম ডিরেক্ট উইটনেসের, অর্থাৎ কোনো ডেথ সার্টিফিকেট নেই, কোনো ক্রিমেশনের জন্য অ্যাপ্লিকেশন নেই, একটা আর্মি এরিয়াতে ডেড বডি পোড়ানো হলো। আসল ঘটনাটা কি ঘটেছিল, এখানে যারা বলতে এসেছিল যে ভগবানজি মারা গেছেন, প্রত্যেককে আমি এই প্রশ্ন করেছিলাম ওই ফৈজাবাদে, যে আপনারা এতজন ডাক্তার ছিল, 4 জন ডাক্তার তো ওই টিমেই ছিল, ডক্টর মিশ্রকে বাদে আরও 3 জন, তারা কেউ ডেথ সার্টিফিকেট লিখলো না কেন? আর ফৈজাবাদের একদিকে ডিএম এর অফিস, একদিকে এসপির অফিস, একদিকে ট্রেজারি, এরকম একটা ইম্পর্টেন্ট টাউনশিপে একটা ডেড বডি পোড়ানো হচ্ছে উইথাউট ডেথ সার্টিফিকেট, উইথাউট ক্রিমেশন পারমিট। এটা কি করে সম্ভব? সবাই খুব বিরক্ত হয়েছিল আমার উপরে, যারা বক্তব্য রাখছিল যে ভগবানজি মারা গেছেন। এবং একসময় আমাকে সেই কোর্টরুমে কিছু লোক মারতে এসেছিল, ফৈজাবাদের লোক। আমি প্রত্যেককেই প্রশ্ন করে গেছি, এবং ফাইনালি এই উইটনেস যখন আমার ফাইনাল আর্গুমেন্টের সময় জাস্টিস মুখার্জিকে একটা জিনিস বলছিলাম, দেখুন স্যার, একটা জিনিস লক্ষ্য করুন, তাইওয়ানের মাটিতে একটা ডেড বডি পোড়ানো হয়েছিল, সেটা মিডল অফ দ্য আগস্ট 1945, বলা হচ্ছে ওটা নেতাজির বডি পোড়ানো হয়েছিল। সেখানেও দেখুন আর্মি সেই ডেড বডির মুখ কাউকে দেখতে দেয়নি, এবং সেখানেও কোনো ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি, যদিও 3জন ডাক্তার পরপর বলে যাচ্ছে আমরা ট্রিটমেন্ট করেছিলাম, আমাদের সামনেই ডেথ হয়েছিল, অথচ কোনো ডেথ সার্টিফিকেট নেই। নেতাজির নামে কোনো ডেথ সার্টিফিকেট নেই, নেতাজির নামে কোনো ক্রিমেশন পারমিট নেই, আর ডেড বডির মুখটা দেখতে দেওয়া হলো না। আর্মির লোক এসে সিভিলিয়ান অফিসারদের সরিয়ে দিল, দে ডিড নট অ্যালাউ টু ওপেন আপ দ্য ফেস অফ দি ডেড বডি। দেখুন সেখানে যে কি নাটকটা হলো, এখানেও দেখুন সেম নাটক, সেম নাটক। কি, এখানেও 4জন ডাক্তার, ইনক্লুডিং এ সিভিল সার্জন, অ্যান অ্যানেস্থেটিস্ট, এ হোমিওপ্যাথ ডক্টর, অল দিস থিংস, বাট কেউ ডিসি লেখার প্রয়োজনটা অনুভব করলো না, এবং ক্রিমেশন পারমিট ছাড়া, ডিসি ছাড়াই আর্মি অ্যালাউড the dead body to be cremated in his land adjoining Sarashu river in Faizabad cantonment area. এবং কথিত আছে বহু হাজার বছর আগে রামচন্দ্রের জল সমাধি হয়েছিল এইখানে, তার বেশি কিচ্ছু না। দেখুন এখানেও আমি একটা জিনিস বললাম, দেখুন এই যে দুটো জায়গায় দুটো ইভেন্ট, 1945 অগাস্ট তাইওয়ানে, আর এখানে 1985 সেপ্টেম্বরে 16th পরে যাকে ডেড বডি পোড়ানো হলো, দুটো জায়গাতে কিন্তু সেম মেকানিজম। আমি একটা জিনিস বলেছিলাম, স্যার এই দুটো জায়গায় দুটো ইভেন্ট ঘটছে, এই দুটো ইভেন্টের বিহাইন্ডের সেন্ট্রাল ক্যারেক্টার কিন্তু একজনের ব্রেন থেকে এই ডিজাইনটা বেরিয়েছে। এই দুটো জায়গাতেই এই যে দুটো পার্সোনালিটি বায়োলজিক্যালি সেম ম্যান, এবং এই যে রহস্য সৃষ্টির কি কারণ থাকতে পারে? Is it really, was that really dead in Faizabad, in Taiwan? Absolutely not, that is proved. Here also the same thing has happened. ডক্টর মিশ্রের মতো সিভিল সার্জনের পক্ষে একটা
একটা ডেড বডি পাওয়াটা কোনো প্রবলেম ছিল না ইন ফৈজাবাদ ইন 85। এই ডেড বডিটা ওই ঘরে ঢোকানো হয়েছিল, তার আগেই ভগবানজি ওখান থেকে বেরিয়ে গেছেন। হ্যাঁ, ডক্টর টোমার, ডক্টর ব্যানার্জি, ডক্টর মিশ্র were present, including many others. Yes, but why they did not use their personal pads to write a DC? Were any one of them allowed to see the face of the dead body? Was any of them allowed to enter the room? কি বলেছে ডক্টর ব্যানার্জি? কি বলেছেন ডক্টর ব্যানার্জি সেই সময় উইটনেস বক্সে কি বলেছেন? পরবর্তীকালে তার স্ত্রী আগে উইটনেস বক্সে যে কথা বললেন, পরবর্তীকালে মিডিয়ার কাছে অন্য কথা বলছেন। এই চেঞ্জ অফ স্টেটমেন্ট কেন? হ্যাঁ, আপনাকে আর্গুমেন্টে আসতে হবে। ইউ হ্যাভ টু কাম টু আর্গুমেন্ট। এবং আনঅফিসিয়ালি, কারণ যেমন ডক্টর মিশ্রর সঙ্গে আমাদের অ্যাকোয়েন্টেন্স হয়েছিল, পরিচয় হয়েছিল, ঠিক ডক্টর মিশ্রের স্ত্রীর সঙ্গেও পরবর্তীকালে আমাদের পরিচয় হয়। এই মহিষী মহিলা কথাও মুখ খোলেননি। পরবর্তীকালে আমার সঙ্গে কিছু কথা হয়েছিল, যা বলেছেন সেটা আমাদের সিনিয়ররা যারা কলকাতায় ছিলেন ইন কন্ট্যাক্ট উইথ ভগবানজি, যা বলে গেছেন একদম করবোরেটিং। কারণ তার আগেই চিঠি এসে গেছিল কলকাতায়, যদি তোমাদের কাছে কোনো খবর যায় যে আমি মারা গেছি, তোমরা এদিকে এসো না। সুতরাং এখানকার শিষ্যরা, আমাদের সিনিয়ররা, was mentally prepared that this news is coming, this news will come and we will not move there. Really what happened? যা ঘটেছিল তাইওয়ানের, সকল তাইওয়ানে, অ্যাকচুয়ালি তাইওয়ানে তো ঘটেনি, অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছিল সাইগনে। দি স্ক্রিপ্ট অফ দি ড্রামা ওয়াজ রিটেন, এটাই ছিল আমার আর্গুমেন্ট। দি স্ক্রিপ্ট অফ দি ড্রামা ওয়াজ রিটেন in Saigon, more clearly in Dallas. Yes, in Dallas, in nearby South Japanese Southeast Asia High Command headquarters. Dalat, yes, Dalat, where Field Marshal Terauchi was present. The script was written there and enacted in Taiwan. সেম ড্রামা এখানেও ইনেক্ট হলো ইন সেপ্টেম্বর 1985 ইন ফৈজাবাদ, রামভবন অ্যান্ড গুপ্তার ঘাট। এবং আমি যা আর্গুমেন্ট করেছি জাস্টিস মুখার্জির কাছে, তাই লিখেছি বইয়ে। the mystery man disappeared from this scene in this design for the next chapter of his activities, for the structure new জায়গায় আমি বারে বারে যেটা বলি, for building new India, new mighty, intellectually, physically, economically, technically, scientifically, a very mighty India, a spiritual center of the mankind. আমি ডক্টর ব্যানার্জি, ডক্টর মিশ্র, ডক্টর টোমার না, উনি হচ্ছেন ওনার পদবিটা হচ্ছে, উনি অ্যানেস্থেটিস্ট ছিলেন ওই এতে। ডক্টর ব্যানার্জি হোমিওপ্যাথ ডক্টর, ডক্টর মিশ্র নান, এবং ডক্টর মিশ্রের স্ত্রী কাউকে ঘরে ঢুকতে দেননি। কারণ ওখানে একজন মহিলা, এডুকেটেড মহিলা, কারণ ডক্টর মিশ্রের স্ত্রী যদিও অবাঙালি কিন্তু পড়াশোনা করেছেন কলকাতায়, বাংলা বুঝতেন ন্যাচারালি। আমি বাংলা যখন, আমি তো হিন্দিতে ভালো বলতে পারতাম, বাংলা কথা বললে উনি বুঝতেন, কিছু কথা বাংলায় বলেছেন। এবং আর একটা ঘটনা আমার
এই মুহূর্তে বলে দেওয়াটা মনে হয় উচিত, কারণ যখন ভগবানজির মৃত্যু সংবাদটা ছড়িয়ে পড়ল, অযোধ্যার রাজবাড়িতে খবরটা গেল, তখনকার রাজা ভীষণ মানে পাজেলড হয়ে গেলেন। উনি দৌড়ে এসেছিলেন ডক্টর মিশ্রের বাড়িতে। ওনার কাছে খবরটা ছিল, উনি ভেবেছে সত্যিই মারা গেছেন। হি গট পাজেলড। বাট কিছু দেখেছিলেন, কিছু শুনেছিলেন, ঠিক শান্ত মনে তার দুঃখের দূর হয়ে গেল। তিনি কিছু খবর পেলেন, উনি ওখান থেকে তারপরে বেরিয়ে গেলেন। এবং ওইখানে ওই বাড়িতে, আমি একটা বাড়িতে আমি কিছু দেখেছি, কিছু ছবিও তুলে রেখেছিলাম। এই জায়গাতে আমি কনভিন্সড ভগবানজি এগেইন ডিসঅ্যাপিয়ার্ড ফ্রম ফৈজাবাদ টু ক্রিয়েট হিজ নিউ চ্যাপ্টার ফর ফিউচার অফ দিস ভারতবর্ষ। কতক্ষণ হলো, আমি এবার থেমে যাব। এবার কে কি বলছে, অনেক এভিডেন্স আছে, কে তাদের এভিডেন্স চেঞ্জ করছে মিডিয়ার কাছে তাদের ব্যাপার, কে কি দেখছে তাদের ব্যাপার, কিন্তু আমাকে সবসময় কথা বলতে হবে উইথ এভিডেন্স অ্যান্ড উইথ রিজনিং অ্যানালাইসিস করতে হবে। লেট মি স্টপ হিয়ার। আমি কয়েক মিনিটের মধ্যে নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, একটু থামছি আমি। হ্যালো, হ্যাঁ, আমি 11টার পরে কথা বলবো।